আফ্রিকার নিজ দেশের সৈন্যরাই সেখানকার সাধারণ বাসিন্দাদের নির্মমভাবে হত্যা করে চলেছে। তারা ছোট্ট শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক মানুষদেরকে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারছে। হসপিটাল, রাস্তাঘাট, বাড়িঘর সবকিছু দাউ দাউ করে আগুনে জ্বলছে। মহিলাদের নির্দয়ভাবে ধর্ষণ করে মারা হচ্ছে। আবার কেউ কেউ তো হিংস্রতার সকল বাঁধ ভেঙে মহিলাদের শারীরিক দিক থেকে নির্যাতন করার পর তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত কেটে শরীর থেকে আলাদা করে দিচ্ছে। কিন্তু কেন এই নৃশংসতা? কি কারণে সাধারণ মানুষের প্রতি সৈনিকদের এই বর্বরতা, এই অমানবিকতা? এমনই একটি হাড় হিম করা গল্পের উপর ভিত্তি করে আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2003 সালে মুক্তি পাওয়া টিয়ার্স অব দ্য সান মুভিটিকে। মুভির শুরুতে আফ্রিকার নাইজেরিয়ার গৃহযুদ্ধকে দেখানো হয়। 120 কোটি মানুষের বসবাস আফ্রিকায়, যেখানে প্রায় 250-এরও বেশি আলাদা আলাদা জাতি বসবাস করে এবং এদের মধ্যে যুগ যুগ ধরেই জাতিতে জাতিতে লড়াই হয়ে আসছে, যেটা আফ্রিকার উত্তরের ফুলানি ও ইবো নামে দুটি জাতির মধ্যে সবথেকে বেশি হিংসাত্মক রূপ নিয়েছে। তবে এই লড়াই আরও বিধ্বংসী হয়ে ওঠার কারণ হল আফ্রিকার আর্মি জেনারেল মুস্তাফা ইয়াকুবু। তিনি তার সৈন্যদলের সাহায্যে এই গৃহযুদ্ধের সুযোগে আফ্রিকার প্রেসিডেন্ট স্যামুয়েল আজুকা ও তার পুরো পরিবারের হত্যা করে দেয়। জেনারেল ইয়াকুবুর সৈন্যরা এরপর পুরো দেশকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, যার ফলস্বরূপ দেশে হিংসার আগুন জ্বলতে শুরু করে। হাজারো নির্দোষ মানুষকে নির্মমভাবে হত্যা করে দেওয়া হয় এবং যারা প্রাণে বেঁচে রয়েছে তারা তাদের প্রাণ বাঁচিয়ে এদিক ওদিক পালিয়ে যায়। তবে ইউনাইটেড নেশন এই হিংসা ও প্রেসিডেন্টের হত্যার প্রতি তেমন কিছু প্রতিক্রিয়া দেয়নি। কিন্তু আমেরিকা তাদের আফ্রিকায় অবস্থিত এমবেসি থেকে ও আফ্রিকাতে বসবাসকারী নানান আমেরিকান বাসিন্দাদের রেস্কিউ করার কাজ শুরু করে দিয়েছে। এরপর দৃশ্য পরিবর্তিত হয়ে যায় আফ্রিকা থেকে কিছুটা দূরে আটলান্টিক মহাসাগরে ভাসমান একটি আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারে, যেখানে আমেরিকান নেভি সিলের লেফটেন্যান্ট একে ওয়াটার্স তার সকল কমান্ডোদের নিয়ে সবে সবে আফ্রিকা থেকে কিছু আমেরিকান নাগরিকদের উদ্ধার করে নিয়ে ফিরে এসেছে। তবে তাদের উচ্চপদস্থ অফিসার ক্যাপ্টেন বিল রোডস কমান্ডোদের পুনরায় একটি মিশনের জন্য তৈরি হতে বলেন। উচ্চপদস্থ অফিসারের কথা মতো তারা কিছু সময় বিশ্রাম নেওয়ার পর পুনরায় তাদের দ্বিতীয় মিশনের পরিকল্পনা বানানোর জন্য একটি রুমে গিয়ে জমা হয়। ক্যাপ্টেন বিল রোডস তাদের প্রত্যেককে মিশনের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে দেয়। তিনি বলেন, তোমাদের মিশন হলো আফ্রিকার আবুজা নামের স্থান থেকে ডক্টর লেনা ফিউরে ক্যান্দ্রিকাস নামের একজন আমেরিকান নাগরিক ও তার সাথে আরও 3 জনকে উদ্ধার করা, যারা সাধারণত সেখানে কয়েক বছর ধরে বিনামূল্যে চিকিৎসার মাধ্যমে আফ্রিকানদের সাহায্য করে আসছে। এই মিশন খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ প্রায় 5000 জন ইয়াকুবু সৈনিকরা ওই এলাকার আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বর্তমানে তারা সরকারের সকল অস্ত্রাগার নিজের নিয়ন্ত্রণে নিয়ে রেখেছে, যার ফলে তাদের সাথে মোকাবিলা করাটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তোমাদের কাজ হলো সেই লেডি ডক্টর ও বাকি 3 জন আমেরিকাবাসীদের সেখান থেকে উদ্ধার করে জঙ্গলের এক প্রান্তে নিয়ে আসা, যেখানে আগে থেকে ইউএস এয়ারফোর্সের 2টি হেলিকপ্টার তোমাদের রেস্কিউ করার জন্য অপেক্ষা করবে এবং সেখান থেকে তোমাদের নাইজেরিয়ার বাইরে ক্যামেরুন বর্ডারে এসে ছেড়ে দেওয়া হবে। ক্যামেরুন বর্ডারে আগে থেকে আমেরিকান সৈন্যরা তোমাদের সুরক্ষার জন্য উপস্থিত থাকবে। তাদের পরিকল্পনা মতো সেই রাতেই একটি প্লেন 8 জন কমান্ডোদের নিয়ে আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেয়। তারা প্রত্যেকেই আবুজার আশেপাশের জঙ্গলে প্যারাশুট নিয়ে প্লেন থেকে নেমে পড়ে এবং সেখানকার একজন স্থানীয় বাসিন্দার সাহায্যে ডক্টর লেনা বর্তমানে যে হসপিটালে কর্মরত অবস্থায় রয়েছেন সেখানে পৌঁছে যায়। ডক্টর লেনা সেই সময় কোনো এক রোগীর অপারেশন করছিলেন। লেফটেন্যান্টকে সশস্ত্র অবস্থায় অপারেশন থিয়েটারে দেখে ডক্টর তার উপর খুবই রেগে যায়। লেফটেন্যান্ট ওয়াটার সকলকে তার পরিচয় দিয়ে বলেন, আপনাদের প্রত্যেককে এখনই আমাদের সাথে আমেরিকায় ফিরে যেতে হবে। কিছুক্ষণের মধ্যেই এখানে ইয়াকুবু বিদ্রোহী সৈন্যরা আক্রমণ করবে, আর তারা কতটা হিংস্র ও ভয়ানক সেটা নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই জানেন। আমাদের মিশন হলো আপনাদের সুরক্ষিত এখান থেকে উদ্ধার করে আমেরিকায় ফিরিয়ে নিয়ে যাওয়া। তবে ডক্টর লেনা বিরক্ত হয়ে লেফটেন্যান্টকে বাইরে অপেক্ষা করতে বলে, যতক্ষণ না তাদের অপারেশন সম্পূর্ণ না হয়। অপারেশন শেষ করে তিনি বাইরে বেরিয়ে আসেন। লেফটেন্যান্ট বলেন, আপনি এবং আপনার বাকি 3 জন সদস্যকে তৈরি হতে বলুন, এখনই আমরা এখান থেকে রওনা দেব। 12 কিলোমিটার দূরে জঙ্গলের শেষ প্রান্তে এয়ারফোর্সের হেলিকপ্টার আমাদের জন্য অপেক্ষা করছে। ডক্টর লেনা লেফটেন্যান্টকে জানায়, এখানে প্রায় 70 জন আফ্রিকান রয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই আহত। আমার দায়িত্ব হলো তাদের সুরক্ষিত রাখা, আমি তাদের একা এখানে ফেলে যেতে পারি না।
আপনি তাদের হেলিকপ্টারে করে ক্যামেরুন বর্ডারের কাছে পৌঁছে দিন, যেটা এখান থেকে আর 40 মাইল দূরে। তারা সেখানে সুরক্ষিত থাকবে। লেফটেন্যান্ট বলে, আমাদের শুধু মিশন হলো আমেরিকানদের এখান থেকে উদ্ধার করা, কোনো আফ্রিকানদের নয়। এই কথা শুনে ডক্টর লেনা লেফটেন্যান্টের সাথে যেতে মানা করে দেয়। লেফটেন্যান্ট বলেন, বিদ্রোহী সেনা কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পৌঁছাবে। তারা কারোর প্রতি দয়া দেখাবে না, সেটা সাদা চামড়ার মানুষ হোক কিংবা কালো। যাদের সামনে পাবে তাদেরই নৃশংসভাবে হত্যা করবে। তাই আমাদের যত তাড়াতাড়ি হোক এখান থেকে বেরোতে হবে। এটা শোনার পরেও ডক্টর লেনা এই 70 জন অসহায় আফ্রিকানদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখান থেকে যেতে রাজি হয় না, যার ফলে পরিস্থিতি দেখে লেফটেন্যান্ট তার উচ্চপদস্থ অফিসারের সাথে যোগাযোগ করতে বাধ্য হয়। অফিসার তাদের কিছু একটা অর্ডার দেয়, যেটা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। লেফটেন্যান্ট ওয়াটার্স ডক্টর লেনাকে ডেকে জানায়, আমরা শুধু তাদেরই নিয়ে যাব যারা চলাফেরা করতে সক্ষম। লেফটেন্যান্টের কথা মতো ডক্টর লেনা ওই 70 জন আফ্রিকানদের মধ্যে শারীরিক দিক থেকে যারা চলাফেরা করতে সক্ষম শুধু তাদেরকেই যাওয়ার জন্য তৈরি করে। এইভাবে সময় কেটে যায়, সকাল হয়ে যায়। সকলেই তাদের প্রয়োজনীয় কিছু সামগ্রী নিয়ে বেরিয়ে পড়ে। তবে যাওয়ার সময় ওই 3 জন আমেরিকান বাসিন্দা, যারা এতদিন ডক্টর লেনাকে তার চিকিৎসার কাজে সাহায্য করে আসছিল, তারা সেখানে থেকে বাকি সকল আহত মানুষদের সেবা করার সিদ্ধান্ত নেয়। লেফটেন্যান্ট ওয়াটার্স তাদের সিদ্ধান্ত মতো সেই 3 জনকে সেখানেই রেখে বাকি সকলকে নিয়ে তাদের যাত্রা শুরু করে। গভীর জঙ্গলের ভিতর দিয়ে দুর্গম পথ অতিক্রম করে তারা ধীরে ধীরে গন্তব্যস্থলের দিকে এগিয়ে যায়। অনেকটা পথ অতিক্রম করার পর চারিদিকে অন্ধকার নেমে আসে। বেশ কিছু মানুষ এতটা পথ হাঁটার ফলে ক্লান্ত হয়ে যায়। ডক্টর লেনা লেফটেন্যান্টকে কিছু সময়ের জন্য বিশ্রাম নিতে বলেন, কিন্তু তিনি জানিয়ে দেন তারা শুধুমাত্র কয়েক কিলোমিটারই হেঁটে অতিক্রম করতে পেরেছে। তাদের হাতে সময় অনেকটাই কম, এখনও তাদের অনেকটা পথ অতিক্রম করতে হবে। এছাড়াও এই জঙ্গলে কোথাও যে বিপদ লুকিয়ে রয়েছে সেটা তারা কেউই জানে না, তাই তাদের সামনের দিকে এগিয়ে যাওয়াটাই ঠিক হবে। ডক্টর জানায়, এদের মধ্যে অনেকেই অসুস্থ এবং আমাদের সাথে একটি ছোট্ট বাচ্চা রয়েছে যার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়, তাই আমাদের এখানে বিশ্রাম নেওয়াটা খুবই জরুরি। ডক্টরের কথা মতো লেফটেন্যান্ট সেখানে কিছু সময় বিশ্রাম নেওয়ার জন্য থেমে যায়। তবে ঠিক তখনই বেশ কিছু বিদ্রোহী সৈনিকদের তারা তাদের দিকে এগিয়ে আসতে দেখে। লেফটেন্যান্ট তৎক্ষণাৎ সকলকে সতর্ক করে দেয় এবং সকলকে ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে পড়তে বলে। হঠাৎই ওই ছোট্ট বাচ্চাটির কান্নার সামান্য একটু আওয়াজ একজন বিদ্রোহী সৈনিকের কানে যায়। সে দাঁড়িয়ে পড়ে এবং আশেপাশে দেখতে শুরু করে। এদিকে লেফটেন্যান্টও তার বাকি সকল কমান্ডোরা লড়াইয়ের জন্য তৈরি হয়ে যায়। তবে কিছুক্ষণ তারা আশেপাশে লক্ষ্য করার পর যখনই কাউকে সেখানে দেখতে পায় না, তখনই তারা সেখান থেকে চলে যায়। কিন্তু তাদের মধ্যে পিছনে থাকা একজন বিদ্রোহী সৈনিকের নজর হঠাৎই ডক্টর লেনার উপরে গিয়ে পড়ে। সে তাকে মারার চেষ্টা করে। ঠিক তখনই লেফটেন্যান্ট সময় মতো তাকে পিছন দিক থেকে জাপটে ধরে তার হত্যা করে দেয় এবং সৌভাগ্যবশত এক ভয়াবহ বিপদের হাত থেকে তারা সকলেই রক্ষা পায়। এরপর কিছু সময় বিশ্রাম নিয়ে তারা আবারও বেরিয়ে পড়ে। সকাল হয়ে যায়। অন্যদিকে সেই বিদ্রোহী ইয়াকুবু সৈন্যরা কর্নেল ইদ্রিস সাদিকের নেতৃত্বে ওই হসপিটালে পৌঁছে যায়, যেখানে তখনও বেশ কিছু আহত আফ্রিকান ও সেই 3 জন আমেরিকান বাসিন্দা ছিলেন। সৈনিকদের দেখে তারা ভয়ে আতঙ্কে চিৎকার করে ওঠে। তাদের মধ্যে একজন আমেরিকান পুরুষ বিদ্রোহী সৈনিকদের কর্নেলের কাছে অনুরোধ করেন যে এখানে শুধু অসুস্থ মানুষেরাই রয়েছে, এখানে কোনো সৈন্য নেই, আপনারা দয়া করে এখান থেকে চলে যান। তবে কর্নেল ইদ্রিসের কাছে দয়া মায়া বলতে কিছুই ছিল না। মানুষকে নির্মমভাবে হত্যা করাই ছিল তার প্রধান উদ্দেশ্য। তাই সে সৈনিকদের তাদেরকে হত্যা করার আদেশ দেয়। এদিকে লেফটেন্যান্ট ওয়াটার্স জঙ্গলের একেবারে শেষ প্রান্তে পৌঁছায়। সেই স্থানে পৌঁছে তারা বেশ কিছু স্মোক গ্রেনেড ছেড়ে দেয়। কিছু সময়ের মধ্যে ইউএস এয়ারফোর্সের 2টি হেলিকপ্টার তাদেরকে উদ্ধার করার জন্য সময় মতো সেখানে এসে উপস্থিত হয়। লেফটেন্যান্ট শুধু ডক্টর লিনাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারের দিকে এগিয়ে যায়। তবে বাকি সকল আফ্রিকানদের সেখানেই বাধা দেওয়া হয়, তাদের হেলিকপ্টারের দিকে যেতে দেওয়া হয় না। আর এটি লেফটেন্যান্টের উচ্চপদস্থ অফিসারের অর্ডার ছিল। ডক্টর লেনা স্পষ্ট বুঝতে পারেন এই সকল কিছু লেফটেন্যান্ট ওয়াটার আগে থেকেই পরিকল্পনা করেছেন। তিনি সকল আফ্রিকানদের এই কারণেই তাদের সাথে নিয়ে আসে যাতে ডক্টর লেনা তাদের সাথে যেতে রাজি হয়। এক প্রকার জোরপূর্বকই লেফটেন্যান্ট ডক্টরকে হেলিকপ্টারে তুলে দেয়। ডক্টর লেফটেন্যান্টের কাছে অনুরোধ করে তিনি যেন সকলকে এখান থেকে নিয়ে যায়। তবে লেফটেন্যান্ট শুধু তার উচ্চপদস্থ অফিসারদের আদেশ অনুযায়ী কাজ করছিল, তার কোনো উপায়ই ছিল না। অসহায় আফ্রিকানরা তাদের কাছে সাহায্যের ভিক্ষা চায়।
তাদের প্রত্যেকের চোখে জল ছিল, তারা বাঁচতে চাইছিল। তবে লেফটেন্যান্টের করারই বা কি ছিল? হেলিকপ্টার দুটি শুধু ডক্টর লেনাকে নিয়ে তাদের চোখের সামনে দিয়ে উড়ে যায়। কিছুটা দূর যাওয়ার পর তারা সেই হসপিটালের উপরে এসে পৌঁছায়। নিচে দেখাতেই তারা দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। চারিদিকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, মানুষকে নির্দয়ভাবে হত্যা করে ফেলে রাখা হয়েছে এবং সেই হসপিটালটিকে আগুন ধরিয়ে দিয়েছে বিদ্রোহীরা। যে অসহায় মানুষদের চিকিৎসার জন্য লেনা দিন রাত পরিশ্রম করেছে, তাদের একটু ভালো জীবন ফিরিয়ে দেওয়ার জন্য, এখন তাদেরই মৃতদেহকে এইভাবে পড়ে থাকতে দেখে ডক্টর লেনা কান্নায় ভেঙে পড়ে। এই দৃশ্য দেখে লেফটেন্যান্টের মনে অনুশোচনা বোধ হয় যে তিনি হয়তো সেই অসহায় মানুষদের সেখানে ফেলে এসে ভুলই করেছেন। লেফটেন্যান্ট পাইলটকে হেলিকপ্টার পুনরায় সেই স্থানের উদ্দেশ্যে ঘুরিয়ে নিয়ে যেতে বলেন। কিছুক্ষণ পরেই হেলিকপ্টারটি সেখানে পৌঁছে যায়। অসহায় আফ্রিকানরা তাদেরকে দেখে বেঁচে থাকার একটু আশা খুঁজে পায়। ডক্টর লেনাকে জড়িয়ে ধরে পেশেন্স নামের একটি মেয়ে কান্না করতে শুরু করে, যেন তারা পুনরায় তাদের বাঁচানোর জন্য সৃষ্টিকর্তার দূত হিসেবে ফিরে এসেছে। ডক্টর লেনা তাদের উদ্ধার করার জন্য লেফটেন্যান্টকে ধন্যবাদ জানায়। হেলিকপ্টারটি ছোট শিশু, বয়স্ক মানুষ ও আহত কিছু মানুষদের নিয়ে ক্যামেরুন বর্ডারের উদ্দেশ্যে উড়ে যায় এবং বাকি সকলকে নিয়ে লেফটেন্যান্ট হেঁটেই জঙ্গলের মধ্যে দিয়ে ক্যামেরুন বর্ডারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেখানে উপস্থিত বাকি সকল কমান্ডোরা লেফটেন্যান্টের এই সিদ্ধান্তে সহমত না হলেও পরিস্থিতির চাপে পড়ে বাধ্য হয়ে তারা লেফটেন্যান্টের কথা মতো বাকি সকল আফ্রিকানদের নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে এগোতে শুরু করে। কিছুক্ষণ পর লেফটেন্যান্ট রেডিওর সাহায্যে ক্যাপ্টেন বিলের সাথে যোগাযোগ করেন এবং তাদেরকে রেস্কিউ করার জন্য 3টি হেলিকপ্টার সেখানে পাঠাতে বলেন। তবে ক্যাপ্টেন বিল পর্যাপ্ত পরিমাণে হেলিকপ্টার না থাকার কারণে তাদের কোনো রকমই সাহায্য করতে পারে না। অন্যদিকে ইয়াকুবু সৈন্যরা সেই খোলা মাঠে এসে পৌঁছায় এবং আমেরিকান কমান্ডোদের স্মোক গ্রেনেডগুলি সেখানে পড়ে থাকতে দেখে, যার ফলে তারা স্পষ্ট বুঝতে পারে আমেরিকান সৈনিকরা এই স্থানে উদ্ধার কার্য চালাচ্ছে। তবে তারা কিছুজনকে হেলিকপ্টারে পাঠিয়ে দিলেও বাকি সকলেই জঙ্গলের পথ ধরে ক্যামেরুন বর্ডারের দিকে এগোচ্ছে। এটা জানতে পেরে কর্নেল ইদ্রিস সাদিক তার সৈনিকদের নিয়ে এবার জঙ্গলের দিকে দ্রুতগতিতে এগোতে শুরু করে। এদিকে জঙ্গলের ভিতরে অনেকটা পথ অতিক্রম করার পর তারা এক জায়গায় বিশ্রাম নেয়। সেখান থেকে ক্যামেরুন বর্ডার এখনও 30 কিলোমিটার দূরে ছিল। একজন কমান্ডো স্যাটেলাইট ল্যাপটপে লক্ষ্য করে একদল বিদ্রোহী সৈনিক দ্রুতগতিতে তাদের দিকে এগিয়ে আসছে। তবে তারা এটা বুঝতে পারছিল না কি কারণে ওই বিদ্রোহী সৈনিকরা তাদের পিছু করছিল। লেফটেন্যান্ট ডক্টর লেনাকে ডেকে জিজ্ঞাসা করেন, আপনি কি জানেন কেন বিদ্রোহীরা আমাদের পিছু করছে? এর কারণ কি হতে পারে? যদি এদের মধ্যে কেউ গোপনে আমাদের খবর তাদেরকে দিয়ে থাকে তাহলে আমাকে পরিষ্কার বলতে পারেন। ডক্টর তাকে জানায়, এরা সকলেই অসহায় গ্রামবাসী, আর আপনি এদেরকে সন্দেহ করছেন? এরা কেউই গুপ্তচর নয়। তবে কোথাও না কোথাও লেফটেন্যান্টের তাদের উপর সন্দেহ হয়। এরপর তারা আবারও সামনের দিকে এগোতে শুরু করে। ইয়াকুবু বিদ্রোহী সৈনিকরা তাদের পিছু করতে করতে জঙ্গলের গভীর পর্যন্ত পৌঁছে যায়। এদিকে কমান্ডোরা জঙ্গলের মধ্যে দিয়ে এগোতে এগোতে একটি গ্রামের কাছাকাছি এসে পৌঁছায়। কমান্ডো লেক লক্ষ্য করে গ্রামটির প্রায় বেশিরভাগ বাড়িতে আগুন জ্বলছে। দূরবীন দিয়ে দেখার পর তারা দেখে নৃশংসতার এক ভয়াবহ দৃশ্য। ইয়াকুবু কিছু বিদ্রোহীরা গ্রামের সাধারণ মানুষদের নির্মমভাবে হত্যা করছে। কাউকে গুলি করা হচ্ছে তো আবার কাউকে আগুনে পুড়িয়ে মারা হচ্ছে, এমনকি গ্রামের মহিলাদের ধর্ষণ করে হত্যা করে দেওয়া হচ্ছে। এই অমানবিক দৃশ্য দেখে তারা আর নিজেদেরকে আটকে রাখতে পারে না। ডক্টর লেনাকে সকলের দায়িত্ব দিয়ে ধীরে ধীরে লেফটেন্যান্ট ওয়াটারের নেতৃত্বে ওই গ্রামের দিকে কমান্ডোরা এগোতে শুরু করে এবং এদের মধ্যে 2 জন স্নাইপার আড়াল থেকে পজিশন নিয়ে একে একে বিদ্রোহীদের মাথার খুলি উড়িয়ে দেয়। বাকি সকল কমান্ডোরা গ্রামে প্রবেশ করে একে একে সকল ইয়াকুবু বিদ্রোহীদের হত্যা করে দেয়। তখনই তারা একটি ঘরের ভিতর থেকে একজন মহিলার আর্তনাদ শুনতে পায়। তারা সেখানে ছুটে যায়। 2 জন বিদ্রোহী সৈনিক একজন মহিলাকে হত্যা করছে। কমান্ডোরা তাদের উপরেও গুলি চালায়। তবে ওই বিদ্রোহী সৈনিকদের মধ্যে একজন ছিল খুব ছোট একটি ছেলে, যার বয়স হয়তো হবে মাত্র 10 থেকে 12 বছর। তারা অবাক হয়ে যায় যে মানুষের মধ্যে ধর্ম ও জাতির ভেদাভেদ এবং মানুষের অত্যাধিক ক্ষমতার লোভ একটি ছোট্ট ছেলেকেও রেহাই দেয়নি। তারা তার মধ্যেও হিংসার বীজ বপন করেছে। আহত মহিলাটির অবস্থা খুবই খারাপ ছিল। সেই হিংস্র বিদ্রোহী সৈনিকরা তার শরীর থেকে স্তন কেটে ফেলেছিল, যাতে একটি মা তার ছোট্ট দুধের শিশুকে খাওয়াতে না পারে। আর এটাই তারা করে আসছে, যেটা ভাবলেই গায়ের রক্ত হিম হয়ে যায়। মহিলাটি ধীরে ধীরে তাদের চোখের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই বর্বর মানব সমাজের দৃশ্য দেখে লেফটেন্যান্ট ভাবতে শুরু করে,
যে মানুষ কতটা হিংস্র ও অমানবিক হতে পারে। তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় সফলপূর্বক অভিযান চালিয়েছে, নানান রকম পরিস্থিতির সম্মুখীনও হয়েছে, কিন্তু একটি মানুষের অন্য মানুষের প্রতি এই বর্বরতা ও হিংস্রতা তারা কোথাও দেখেনি। মানুষ কিভাবে এতটা নিচে নামতে পারে? এই সকল কথা লেফটেন্যান্টকে ভিতর ভিতর অনেকটাই ভাবনা চিন্তায় ফেলে দেয়। রাত্রে তারা এই গ্রামের পাশের জঙ্গলেই বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তখনও বিদ্রোহী দলের সৈন্যরা তাদের পিছু করতে ছাড়েনি। রাত কেটে সকাল হয়ে যায়। কমান্ডো মাইকেল স্লো স্যাটেলাইট ল্যাপটপে লক্ষ্য করে বিদ্রোহী দলের সৈন্যরা তাদের থেকে এখন মাত্র 1 ঘন্টার ব্যবধানে রয়েছে এবং তারা দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসছে, যার ফলে লেফটেন্যান্ট বুঝতে পারে যে নিশ্চয়ই এদের মধ্যে কেউ ওই বিদ্রোহীদের খবর দিচ্ছে। লেফটেন্যান্ট কমান্ডোদের প্রত্যেককে তাদের ভালোভাবে তল্লাশি নিতে বলে। তবে ঠিক তখনই একজন ব্যক্তি সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। কমান্ডো সিল্ক তার দিকে লক্ষ্য করে গুলি চালায়, সে সেখানেই পড়ে যায়। এরপর কমান্ডোরা তার তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ট্রান্সমিটার ডিভাইস খুঁজে পায়, যার মাধ্যমে সে ওই বিদ্রোহী সেনাদের কমান্ডোদের লোকেশন পাঠাচ্ছিল। লেফটেন্যান্ট তাকে জেরা করে যে কেন সেই কাজ করছে। ওই ব্যক্তি জানায়, আমার পুরো পরিবারকে বিদ্রোহী সেনারা বন্দি বানিয়ে রেখেছে। কর্নেল সাদিক তাদেরকে মেরে ফেলার হুমকি দিয়েছে, এই কারণেই আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। তবে তারা আর্থারকে হত্যা করার জন্য আমাদের পিছু নিয়েছে। এই কথা বলতে বলতে সে মারা যায়। কিন্তু লেফটেন্যান্ট এখনও এই প্রশ্নের উত্তর পায়নি যে কেন এই বিদ্রোহীরা তাদের পিছু করছে। লেফটেন্যান্ট সকলকে ট্রান্সমিটারটি দেখিয়ে বলে, এর সাথে যদি কেউ যুক্ত হয়ে থাকো তাহলে সরাসরি আমাদেরকে বলতে পারো, নইলে আমরা সকলকে গুলি করতে বাধ্য হব। যার ফলে একজন ব্যক্তির দিকে লেফটেন্যান্ট বন্দুক তাক করে দাঁড়ায়। উচিত সময়ে একটি অল্পবয়স্ক ছেলে বাইরে বেরিয়ে আসে। সে বলে, আমার নাম হলো আর্থার আজুকা। আমি প্রেসিডেন্ট স্যামুয়েল আজুকার একমাত্র সন্তান। বাবার মৃত্যুর পর আমিই হব প্রেসিডেন্ট। এই কারণেই জেনারেল মুস্তাফা ইয়াকুবু আমার হত্যা করতে চায়, আমার পুরো বংশে শেষ করে দিতে চায়। তবে সময় মতো আমার পিতা খারাপ পরিস্থিতি হওয়ার আগেই আমাকে এদের সাথে পাঠিয়ে দিয়েছে। লেফটেন্যান্ট বলে, আমরা তো জানি প্রেসিডেন্টের পুরো পরিবারের হত্যা করে দেওয়া হয়েছে। ছেলেটি তাদেরকে জানায়, আপনারা ঠিকই শুনেছেন, আমার পুরো পরিবারকে ইয়াকুবু সৈনিকরা নির্মমভাবে হত্যা করেছে। তবে সৌভাগ্যবশত আমার বাবার কারণে আমি এখন প্রাণে বেঁচে রয়েছি। লেফটেন্যান্ট ডক্টর লেনাকে বলে, আপনি প্রথম থেকে এই সব কিছুই জানতেন, তবে কেন এসব আমাদের থেকে লুকিয়ে রেখেছিলেন? আপনি কি জানেন এটা কতটা ভয়ানক হতে পারে? ডক্টর বলে, আমি যদি তোমাদেরকে প্রথমেই সত্যি কথাটা বলে দিতাম তাহলে তুমি এদেরকে সাহায্য করতে না। এই কথা শুনে লেফটেন্যান্ট একটু বিরক্ত হয়েই সেখান থেকে চলে যায়। ইতিমধ্যে কর্নেল সাদিক ও তার দলবল সেই স্থানে এসে পৌঁছায় যেখানে তাদের গুপ্তচরের মৃতদেহটি পড়েছিল। একজন বিদ্রোহী সৈনিক ওই মৃতদেহটিকে পর্যবেক্ষণ করার জন্য তার কাছে যাওয়া মাত্রই চারিদিকে বেশ জোরদার বিস্ফোরণ হতে শুরু করে এবং এর সাথেই অনেক ইয়াকুবু বিদ্রোহী সৈনিকরাই সেখানেই মারা যায়। আসলে লেফটেন্যান্ট ওই স্থানের আশেপাশে বেশ কয়েক জায়গায় ল্যান্ডমাইন বিছিয়ে রেখেছিল। তবে বিদ্রোহীদের সেনা কমান্ডারের ফলে প্রচণ্ড রেগে গিয়ে আরও কিছু সৈনিক ক্যামেরুন বর্ডারের দিকে পাঠিয়ে দিতে বলে। এদিকে লেফটেন্যান্ট বাকি সকলকে সুরক্ষিত এই জঙ্গল থেকে ক্যামেরুন বর্ডার পর্যন্ত পৌঁছানোর একটি পরিকল্পনা বানায়। সেই সময় ক্যাপ্টেন বিল তার সাথে যোগাযোগ করে। তার কাছে খবর চলে যায় যে বর্তমান প্রেসিডেন্টের ছেলে আর্থার আজুকা লেফটেন্যান্টের কাছে সুরক্ষিত আছে। তিনি বলেন, আর্থার আজুকা তোমাদের সাথে থাকা মানে সেই দেশের সাথে আমেরিকার একটি খারাপ সম্পর্ক গড়ে ওঠা। বর্তমান ইয়াকুবু সরকার প্রেসিডেন্টের পুরো পরিবারকে অপরাধী হিসেবে ঘোষণা করেছে, আর এটা আমেরিকার ডিপ্লোমেসিতে খুবই খারাপ প্রভাব ফেলতে পারে, কারণ তুমি তাদেরকে সাহায্য করছো। তাই তুমি আর্থার আজুকাকে তাদের হাতে তুলে দাও। লেফটেন্যান্ট বলে, আপনি কি জানেন তারা কতটা হিংস্র ও অমানবিক? আর্থারকে তাদের হাতে তুলে দেওয়া মানে মৃত্যু তার নিশ্চিত। আমি একটি মানুষ হয়ে এই কাজ করতে পারি না, আমার বিবেক আমাকে বাধা দেবে। এখনই একটি হেলিকপ্টার পাঠিয়ে আমার পুরো টিম ও এই লোকেদের সুরক্ষিত ক্যামেরুন বর্ডারে পৌঁছে দিন। তবে ক্যাপ্টেন বিল বলেন, বর্তমান সেখানে কোনো রকম হাওয়ায় সাহায্য পাঠানো খুবই ঝুঁকিপূর্ণ। তবে আমি কথা দিচ্ছি, তোমাদের সাহায্যের জন্য আমি সময় মতো এয়ার সাপোর্ট পাঠিয়ে দেব। লেফটেন্যান্ট বাকি সকল কমান্ডোদের সাথে এই সকল বিষয় নিয়ে আলোচনা করেন যে ক্যাপ্টেন বিল আর্থার আজুকাকে বিদ্রোহী সেনাদের হাতে তুলে দিতে বলেছেন। কিন্তু আমরা প্রায় সকলেই জানি বিদ্রোহী সেনারা তাদের সাথে কি করবে এবং এর সাথে ওই সকল অসহায় মানুষদেরকে নির্দয়ভাবে হত্যা করবে। এই জন্য সিদ্ধান্ত এখন সম্পূর্ণ তোমাদের হাতে যে তোমরা কি চাও। তোমরা কি এদের বাঁচানোর জন্য লড়াই করতে চাও,
নাকি এদের ওই পশুগুলির হাতে তুলে দিতে চাও? এই সকল কথা শোনার পর তারা সকলেই এই অসহায় মানুষগুলিকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং এগিয়ে যায় ক্যামেরুন বর্ডারের দিকে। ইতিমধ্যে প্রচুর পরিমাণে বিদ্রোহী সৈনিক সেই স্থানে এসে পৌঁছায় এবং চারিদিক থেকে তাদেরকে ঘিরে ফেলে। তারা সকলেই বড় বড় ঝোপের আড়াল থেকে বিদ্রোহী সেনাদের আসার অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই একজন স্নাইপারের গুলি এসে কমান্ডো কেলি লেকের কাঁধে এসে লাগে এবং অন্য দিক থেকে একের পর এক মিসাইল ও গুলি তাদের দিকে ফায়ার হতে শুরু হয়। চারিদিকের গাছপালা বিস্ফোরণের কারণে ভেঙে পড়ে, ধোঁয়ায় চারিদিকটা ভর্তি হয়ে যায়। এই গোলাগুলি ও বিস্ফোরণের মধ্যে অনেক মানুষেরাই তাদের প্রাণ হারায়। দুঃখজনকভাবে একটি গুলি এসে কমান্ডো মাইকেল স্লোর পেটে এসে লাগে। সে লুটিয়ে পড়ে মাটিতে। মারা যাওয়ার আগে সে লেফটেন্যান্টকে বলে যায় তিনি যেন সুরক্ষিত এই সকল মানুষদেরকে ক্যামেরুন বর্ডার পর্যন্ত পৌঁছে দেন। ঠিক তখনই আবারও বিদ্রোহী সৈনিকরা তাদের দিকে অন্ধের মতো গুলি চালাতে শুরু করে। তাদের সংখ্যা এতটাই ছিল যে কমান্ডোদের পক্ষে তাদের সাথে মোকাবিলা করাটা অসম্ভব হয়ে দাঁড়ায়, যার ফলে কমান্ডো ফ্লি বিদ্রোহীদের গুলিতে মারা যায়। বাকি সকলেই পাল্টা বিদ্রোহীদের দিকে ফায়ার করতে করতে ক্যামেরুন বর্ডারের দিকে দৌড়াতে শুরু করে। অন্যদিকে এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে দুটি ফাইটার জেট তৎক্ষণাৎ তাদের এয়ার সাপোর্ট দেওয়ার জন্য উড়ে যায়। লেফটেন্যান্ট এবং বাকি অনেক কমান্ডোরাই বিদ্রোহীদের গুলিতে আহত হয়ে পড়েছে। লড়াই করার মতো ক্ষমতা তাদের মধ্যে আর নেই, তাও তারা তাদের প্রাণের বাজি রেখে বিদ্রোহীদের আটকানোর চেষ্টা করে। লেফটেন্যান্ট লেনাকে ক্যামেরুন বর্ডারের দিকে বাকি সকলকে নিয়ে এগিয়ে যেতে বলেন এবং নিজে তার আহত সৈনিকদের সাথে বিদ্রোহীদের বাধা দেওয়ার চেষ্টা করতে থাকে। তবে ক্যামেরুন বর্ডারের গেটটিকে খোলা হয় না, কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না। ঠিক তখনই এয়ারফোর্সের ওই দুটি ফাইটার জেট সেখানে পৌঁছে যায় এবং বৃষ্টির মতো ওই ইয়াকুবু বিদ্রোহীদের উপর বোমা বিস্ফোরণ করতে শুরু করে, যার ফলস্বরূপ একে একে সকল বিদ্রোহী সেনারাই বোমার বিস্ফোরণে তাদের প্রাণ হারায়। লেফটেন্যান্ট এবং তার বাকি 3 জন জীবিত সদস্য আহত অবস্থায় খুবই কষ্টে ক্যামেরুন বর্ডারের দিকে এগিয়ে যায়। লেফটেন্যান্ট এবং বাকি সকল সদস্যদের সেখানে উপস্থিত মানুষেরা তাদের প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। ইতিমধ্যে ক্যাপ্টেন বিল সেখানে এসে পৌঁছায়, যার ফলে ক্যামেরুন বর্ডার ওই অসহায় শরণার্থীদের জন্য খুলে দেওয়া হয়। সকলে তাদের প্রিয়জন ও পরিবারকে পুনরায় দেখতে পেয়ে খুশিতে তাদের চোখ দিয়ে জল বেরিয়ে আসে। এরপর আমেরিকান হেলিকপ্টারগুলি লেনা ও লেফটেন্যান্ট এবং বাকি সকল আহত সৈনিকদের নিয়ে সেখান থেকে উড়ে যায়। আর্থার আজুকা, যে এখন ইবো প্রজাতি ও প্রেসিডেন্ট স্যামুয়েল আজুকার একমাত্র সন্তান, তাকে ইবো প্রজাতির মানুষেরা তাদের প্রধান হিসেবে ঘোষণা করে এবং তাদের স্বাধীনতার এই খুশির সময়টিকে উদযাপন করতে থাকে। এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মুভির কাহিনী? আশা করি ভালো লেগেছে। মুভিটির সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন, আমি সবাইকে পার্সোনালি রিপ্লাই দেব। আর এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আপনারা যদি এই রকমই মুভি এক্সপ্লেন পছন্দ করে থাকেন তাহলে জুড়ে থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।